আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে প্রধানমন্ত্রী। হামের উপসর্গে আরও ৮ রোগীর মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় ১১০০, আড়াই মাসে মোট মৃত্যু ৫৮৩। ঈদের তৃতীয় দিন কক্সবাজার সহ দেশের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রে অসংখ্য মানুষের ভিড়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোর আদর্শই বিএনপির রাজনীতির মূল কথা। আজ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে রাষ্ট্র গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার শ্রদ্ধা নিবেদন করতে আসেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের আগে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে যাচ্ছেন তারেক রহমান। তারই যোগ্য উত্তরাধিকারী প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। পরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় টি&টি খেলার মাঠ, শ্যামলী স্কয়ার মাঠ, সরকারি বাংলা কলেজ সহ বিভিন্ন এলাকায় বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার কথা জানান সরকার প্রধান। এই দেশটি কারো একার নয়, এই দেশটি ২০ কোটি মানুষের দেশ। কাজেই যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। পরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। অসংখ্য নেতাকর্মী তাকে স্বাগত জানান। দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজনীতির বাইরেও আমরা চেষ্টা করব যার যার স্ব অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, তাদের প্রতি আমরা সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটির ১৭টি স্থানে বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। হামের উপসর্গে দেশে আরও ৮ শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৮ শিশুর মৃত্যুর পাশাপাশি হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ১০৮৬। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৫৮৩ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গে ৪৯৩ শিশুর মৃত্যু হয়েছে, আর হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় আজ প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটি পরিদর্শনের পর এখন কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। জি সুমনা, গত বুধবারে আদ্দিন হসপিটালে যে ৬ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু যে তদন্ত কমিটির আজকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল তিনি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের কিছু কর্মকর্তা সহ আজকে এখানে পরিদর্শনে এসেছিলেন। আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি আদ্দিন হসপিটালের থেকে ঠিক মেইন রোডে, মগবাজার মেইন রোডে। এটির কারণ হিসেবে আমি বলি যে আজকে যখন তিনি পরিদর্শন করেন, এই পরিদর্শনে কিন্তু তিনি অনেক ধরনের অনিয়ম তার চোখে পড়ে। অর্থাৎ এই আদ্দিন হসপিটালের যে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ ভবনের কিন্তু একদম টপ ফ্লোরে, অর্থাৎ উপরতলায় কিন্তু একটি অবৈধ বিস্কুট ফ্যাক্টরি অর্থাৎ বেকারির খোঁজ তিনি পান, এবং এখানে কিন্তু আরেকটি পানির স্তূপ, ফ্লোরে দুর্গন্ধযুক্ত পানির স্তূপ, যে জিনিসটা তিনি দেখতে পান, এবং এটার জন্য তিনি
একটি বেসরকারি গণমাধ্যমে কথাও বলেন। এটি জানার পরে কিন্তু বাংলাদেশের যত গণমাধ্যম আছে তারা কিন্তু আসে এই খবরটি প্রচার করার জন্যে। তারা আসার পরে গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু এখানে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল এই আদ্দিন হসপিটালের মধ্যে। আদ্দিন হসপিটালের যে স্টাফরা কিন্তু সকলে মিলে প্রতিহত করেছে এবং যখন গণমাধ্যম কর্মীরা এই হসপিটালের ওপরে তাদের নিউজ প্রচার করার জন্য যেতে যাচ্ছিল, তাদের কিন্তু প্রত্যেকটি প্রবেশপথই কিন্তু আটকে রাখা হয়েছিল। তারা বারবার করে জানাচ্ছিল যে যেহেতু এখানে স্বাস্থ্যমন্ত্রী এসেছিল, তাহলে আপনারা আবার কেন এই তথ্য প্রচার করার জন্য এসেছেন। তারা মোটামুটি একটা হেনস্থার শিকার হয়েছে সব গণমাধ্যম কর্মী। তারা ইট পাটকেল নিয়ে কিন্তু ধাওয়া করেছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে আমি এই হসপিটাল এরিয়ার একটু বাইরে অবস্থান করছি। তো এই বিশৃঙ্খল পরিবেশের পর থেকে কিন্তু আপাতত একটা থমথমে অবস্থা বিরাজ করছে। তাই আপাতত আমার কাছে এই মুহূর্তে ছিল সর্বশেষ পরিস্থিতি আদ্দিন হসপিটাল থেকে। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে। সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেকে বেসরকারি প্রতিষ্ঠানে ছোটেন, কিন্তু সেখানেও সবসময় মেলে না যথাযথ চিকিৎসা। সম্প্রতি রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। সার্বিক বিষয়ে উঠে এসেছে দীপ্ত টিভির আজকের জনতার কথায়। সম্প্রতি আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আলোচনা সর্বত্র। এখনও মেলেনি তদন্ত প্রতিবেদন। একটু ভালো চিকিৎসা পাওয়ার আশায় বেসরকারি হাসপাতালগুলোতে আসেন সাধারণ মানুষ, কিন্তু চিকিৎসা বিষয়ে এসব হাসপাতালগুলোর দায়বদ্ধতা কতটুকু? চলুন জেনে নেই সাধারণ মানুষ কি বলছেন। ইমার্জেন্সি আমার বাচ্চাটা দেখাইতে হবে, এখন আমি সরকারিভাবে দেখালে তো হবে না, এখন আমার প্রাইভেটভাবে এখানে আসতে হবে। এখন আমি আসলাম এই জায়গায়, এখন যদি উনি যেই টেস্টগুলো দেয় বা যেগুলোই করে, এখন আমি যদি বলি ওনাকে যে এগুলা ম্যাডাম দিচ্ছেন কেন, কারণ আমার বাচ্চা তো শুধু জ্বর, উনি বলবে আপনি ডাক্তার নাকি আমি ডাক্তার। ডাক্তার এটা আমরা প্রেসক্রিপশনের রোগের কথা বলি না দেখে তারা গেটে গাট লিখে দেয়। একটা বিশ্বাস নিয়ে আসে এই জায়গাতে একটা ভালো চিকিৎসা পাবো, ওই কারণে আসা। এখন যদি তাকে কোনো গাফলিতে থাকে তো কিছু করা থাকে না। যে প্রাইভেট হসপিটালে হয়তো আমরা টাকাটা খরচ করছি, কিন্তু স্টাফদেরকে ওই লেভেলে হচ্ছে তৈরি করা হয়নি যে আমাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, ইভেন তো ডক্টররা পর্যন্ত। অনেক সময় সামর্থ্যের বাইরে গিয়ে মোটা টাকা খরচ করে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি করায় সাধারণ মানুষ, কিন্তু প্রায়শই সেই সেবা না পাওয়ার অভিযোগ করেন অনেকেই। এমন অবস্থায় বেসরকারি হাসপাতালগুলোকে তাদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সচেতন হতে হবে বলে মনে করেন তারা। ঈদের ছুটিতে স্বস্তি খুঁজতে রাজধানীর অনেক বাসিন্দা ছুটছেন উত্তরা দিয়াবাড়িতে। পরিবার পরিজন, বন্ধু বান্ধব সহ নানা বয়সী মানুষ সকাল থেকে রাত পর্যন্ত আনন্দ ঘন সময় কাটাচ্ছেন। দর্শনার্থীরা বলছেন একঘেয়ে নাগরিক জীবন থেকে মুক্তি পেতে দিয়াবাড়ির খোলা মাঠ, লেক আর সবুজ পরিবেশ ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে। ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির নির্মল বাতাসের খোঁজে মানুষ ভিড় করছেন রাজধানীর দিয়াবাড়িতে। সবুজের ছোঁয়া আর লেকের ধারে শান্ত নিরিবিলি পরিবেশ, সেই টানে শনিবার ঢাকার আশপাশ থেকে ঘুরতে আসেন বহু মানুষ। ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য দেখলাম ভালো একটা স্পট। মা বাবার সাথে চাচুর সাথে বেড়াতে এসেছি। ঢাকার দূরে একটু খোলা জায়গা আসলে ভালো লাগে ঈদের ছুটিতে। তো এসে খুব ভালো লাগছে যে এরকম ঢাকার ভেতরে একটা সুন্দর জায়গা আছে। এখানে অ্যাটলিস্ট একটু সবুজ দেখবে, একটু আয়ের রিফ্লেকশনটা ভালো হবে, বাচ্চারা একটু ন্যাচারাল জিনিসগুলো দেখবে। এজন্য বেবিকে নিয়ে আমার হাজবেন্ড আমরা মেট্রোতে করে তারপরে এলাম আর কি। কেউ এসেছেন প্রকৃতির মধ্যে হেঁটে বেড়াতে, আবার কেউ এসেছেন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাতে। অনেকেই আবার শান্ত লেকে মনের আনন্দে করেন কায়াকিং। আমরা যে নৌকায় যে কায়াকিং করার জন্য যে চড়েছিলাম, এখানে যে মনোরম পরিবেশ, ওখানে এসে ওখানেও সুন্দর পরিবেশ, ভালোই লাগছে গ্রামের মতো। এখানে মেইনলি আসি হচ্ছে আমরা কায়াকিং করতে। এই জায়গাটা অনেক ভালো লাগে, অনেক পানি আছে, আমার বাচ্চা পানি খুব পছন্দ করে। রাজধানীর ব্যস্ততা ও কোলাহল ছেড়ে ঈদের ছুটিতে অনেক মানুষই ছুটে আসছেন দিয়াবাড়ির এই শান্ত ও নির্জন পরিবেশে, যেখানে বিস্তীর্ণ প্রান্তর, সবুজ মাঠ এবং দিগন্তব্যাপী আকাশ দর্শনার্থীদের মন ভরিয়ে দিচ্ছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদ শেষে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। লম্বা ছুটির কারণে এবার ফিরতি যাত্রায় ভিড় তুলনামূলক কম, আবার অনেককে আজও বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়তে দেখা গেছে।
ঈদ শেষে চিরচেনা কর্মব্যস্ত যান্ত্রিক নগরী ঢাকায় ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। তবে এবারের চিত্র একটু ভিন্ন। লম্বা ছুটি থাকায় গতানুগতিক উপচে পড়া ভিড় অনেকটাই কম। জাস্ট একদিন পরে খুব বেশি ভিড় ছিল না। সোমবার থেকে খুলবে অফিস আদালত, তাই শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে হাতে সময় রেখেই আগে ভাগে কর্মস্থলে ফিরছে ঢাকাবাসী। আজকে ফেরার সময় যেটা দেখলাম 50% টিকিট আনসোল ছিল। ট্রেন মোটামুটি ফাঁকা আজকে। বাসা থেকে সকাল 7টায় ছাড়ার কথা 7টায় ছেড়েছে। এখানেই হয়তো আধা ঘন্টা লেট হয়েছে। থেমে আসছে, অনেক জায়গায় রেড করছে। এভাবে যদি মানুষের সময়ের দাম না থাকে, বাংলাদেশে থাকার মতো পরিবেশ নাই। কথা শুনি মানুষের কাছে, নেতার কাছে যে সবকিছু ক্লিয়ার, কিন্তু কাজের ক্ষেত্রে এটা পাই না। আবার মুদ্রার উল্টোপিঠও দেখা গেছে কমলাপুরে। একদিকে যখন ঢাকায় ফেরার ব্যস্ততা, ঠিক তখনই ঢাকা ছাড়ছেন অনেকে। আমার আম্মা আছে দেশে, ওই জন্য আর কি যাচ্ছি। ফ্যামিলি আছে, তারপরে যে আমার দুটা ফ্রেন্ড আছে, ওদেরকে নিয়ে যাইতেছি। তো ওইভাবে আর কি করা হবে। আগের অবস্থা ছিল, ওটা দেখার পর আসলে আমি ঠিক করছি যে ঈদের পরই যাব, যাতে আমি পরিবার নিয়ে সুন্দর মতো যেতে পারি। কথাই বলা যায় না, মানে যা চায় তাই দিতে হয় বাধ্য হইয়া, না হলে ব্যর্থতা আমরা দাঁড়ায় যাইতে হইব। টিকিট নাই, ভাই সরেন লাইনিতে সরেন। তবে রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে ঢাকায় ফেরা কিংবা ছেড়ে যাওয়া যাত্রীদের তেমন একটা ভিড় দেখা যায়নি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের তৃতীয় দিনে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজারে সাগরের ঢেউ আর নোনা জলের উচ্ছ্বাসে মেতে উঠেছেন সবাই। তীব্র গরমে স্বস্তির খোঁজে কেউ নামছেন সমুদ্র স্নানে, কেউ আবার পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন সৈকতের নির্মল সৌন্দর্য। পর্যটকদের আনন্দ নির্বিঘ্ন করতে ও নিরাপত্তার সার্বক্ষণিক তৎপর রয়েছে লাইফগার্ড এবং টুরিস্ট পুলিশ। এদিকে আগের বছরগুলোর তুলনায় এবার কুয়াকাটায় ঈদুল আজহায় খুব কম সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এতে হতাশা প্রকাশ করেছেন তারা। ঈদের দিন থেকে নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, বিনোদন কেন্দ্রগুলোতে এই মুহূর্তে মানুষের চাপ কেমন দেখছেন? আজ ঈদুল আজহার তৃতীয় দিন, সময় যত বাড়ছে মানুষের আনাগোনা নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোতে ততই যেন বাড়ছে। মানুষের আনাগোনায়, দর্শনার্থীদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোতে। নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বালুচর এলাকার ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত আনন্দ রিভার ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে। এখানে বর্ণিল সাজে সাজানো ছিলাম আগত দর্শনার্থীদের সাথে। তারা যে বিষয়টি জানিয়েছেন, শহরের যান্ত্রিক একঘেয়েমি জীবন থেকে প্রশান্তির খুঁজে তারা নদী ঘেঁষা এই পার্কটিতে তারা আসছেন, প্রশান্তি নিচ্ছেন, আনন্দ ভাগাভাগি করছেন। পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে এসে তারা আনন্দ করছেন। এবং এখানকার তীব্র গরমে, যেহেতু এখানে সুইমিং পুল রয়েছে, কেউ বা এখান থেকে স্নান সেরে নিচ্ছেন, সেই সাথে নদীর পাড়ে বসানো হয়েছে সিট, এবং সেই সিটে বসে তারা প্রশান্তি খুঁজছেন। এবং সেই সাথে বিভিন্ন প্রকার রাইড কিন্তু এখানে তারা বসিয়েছেন, বাম্পার কার, নাগরদোলা সহ, সেগুলো কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে চড়ছেন। ছোটদের পাশাপাশি তারাও কিন্তু এখানে চড়ছেন। এই নানা প্রজাতির গাছ কিন্তু এখানে রয়েছে, সবুজে ঘেঁষা, সেই সবুজে ঘেঁষার অক্সিজেন তারা নিচ্ছেন। এবং আমরা কথা বলেছিলাম এখানকার যে পার্ক কর্তৃপক্ষ রয়েছে, তারা যে বিষয়টি জানিয়েছেন, সুস্থ ধারার বিনোদনের জন্য, মানুষের জন্য নতুন নতুন রাইড তারা এবার সংযোজন করেছেন। এবং নিরাপত্তার বিষয়ে আমরা কথা বলেছিলাম, আইনশৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করছেন এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সিসি ক্যামেরার দ্বারা তারা কিন্তু এখানে পর্যবেক্ষণ করছেন, যাতে মানুষ নির্বিঘ্নে এই পার্কগুলিতে প্রশান্তি নিতে পারেন এবং অনুভব করতে পারেন, সেই বিষয়ে তারা কিন্তু নজরদারি করছেন। এক পক্ষ লোকে লোকারণ্য হয়ে নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলিতে ঈদের আনন্দ বয়ে চলেছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের ঈদের আমেজের এখন পর্যন্ত সর্বশেষ। গৌতম, ধন্যবাদ আপনাকে। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাব উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল রাত 8টায় দেখা যাবে সাউথ এশিয়ান ক্ল্যাশ। টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। সেমিফাইনাল নিশ্চিত করা দুই দলের সামনে এখন লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার।
ডন বস্কো অনুশীলন মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে কোচ পিটার বাটলার হয়তো সেরা একাদশ নিয়ে পরিকল্পনা করছেন তিনি। অপর প্রান্তে নিজেদের তৈরিতে ব্যস্ত ঋতুপর্ণা আনিকারা। নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয়ের পর এবার ভারতের বিপক্ষে গ্রুপ সেরা হওয়ার লড়াই। এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ যেহেতু আমাদের ইচ্ছা আছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে একটু ইজি খেলা। প্রফেশনাল ফুটবলারদের সব ম্যাচই ইম্পর্টেন্ট, কোনো ম্যাচ এটা ইজি ওটা কঠিন এরকম আসলে মানে প্লেয়ার অন্তত ভাবে না। কে খেলছে সেটা ম্যাটার করছে না। আমার মনে হয় যে মানে টিম গেম প্ল্যান অনুযায়ী যাদের খেললে উত্তম মানে ভালো হবে সেটাই উত্তম হবে আমাদের জন্য। মালদ্বীপ ম্যাচের একাদশ থেকে হবে বেশ কিছু পরিবর্তন। সেক্ষেত্রে দলে দেখা যেতে পারে মনিকা চাকমা, শিউলিদের, যদিও তা চূড়ান্ত হবে রোববার সকালে। মনিকা চাকমা দলে ফিরছে, এছাড়াও আরও কিছু পরিবর্তন আসতে পারে মূল একাদশে। এ বিষয় নিয়ে ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব। আমরা ফাইনাল খেলতে চাই, কোনো ম্যাচই আলাদা না, সবগুলোই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। ফিফা র্যাঙ্কিং কিংবা মাঠের লড়াই সবটাতে এগিয়ে ভারত। তবে প্রতিপক্ষ যখন বাংলাদেশ, তখন ফুটবলের সবুজ গালিচার লড়াইটাই আসল হয়ে দাঁড়ায়। নারী সাফের গত আসরে তারা হেরেছিল আফ্রিদাদের কাছে। এবার ঘরের মাঠে সে শোধ নেবার অপেক্ষায় তারা। কে চাপে থাকবে তা এখন চিন্তার বিষয় না। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলবো। জয়ের জন্য যেটা করা প্রয়োজন সেটাই করবে মেয়েরা। সাফের আসরে 9 বারের দেখায় 6টিতে জয় ভারতের। বিপরীতে বাংলাদেশ জিতেছে 2 বার, ড্র হয়েছে অন্যটি। এবার যে এসব পরিসংখ্যান কোনো কাজে লাগবে না তা দু দলের কথাতেই টের পাওয়া যাচ্ছে। চ্যাম্পিয়নদের শুরুটা হয়েছে জয় দিয়ে, এবার নিজেদের আরও একবার পরখ করে নেওয়ার সুযোগ। বাংলাদেশে ভারত সাউথ এশিয়ান ক্লাসিকোটা তাই টুর্নামেন্টের অন্য যে কোনো ম্যাচের চেয়ে একেবারেই ভিন্ন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। স্ট্রিট ফুড খেতে ভালোবাসেন না এমন মানুষের দেখা মেলা ভার। এক্ষেত্রে খাবারের গুণগত মানের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটা গুরুত্বপূর্ণ। এই দিক বিবেচনায় দক্ষিণ গোয়ার কদম্ব বাস স্ট্যান্ডের পাশে গড়ে ওঠা খাবারের দোকানগুলোর জুড়ি নেই। ভারতে দক্ষিণ গোয়ার কেটিসি কদম্ব বাস স্ট্যান্ড। বিকেল পেরিয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই, অফিস শেষে বাড়ি ফেরার পালা। বাসগুলো ছেড়ে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। ক্লান্ত গোয়ার সাধারণ মানুষ অফিস শেষে বাড়ি ফেরার পথে ভিড় করেন আশপাশে থাকা স্ট্রিট ফুডগুলোর দিকে। সাজানো গোছানো দোকানগুলোতে কাস্টমারের চাহিদা অনুযায়ী খাবার তৈরিতে ব্যস্ত দোকানিরা। একটু এগুলে চোখে পড়ে আরো কয়েকটি খাবারের দোকান, যেগুলো দখলে থাকে অফিস শেষ করা সাধারণ মানুষের। মনের পাশাপাশি পকেটও খুশি হয়ে যায়, কারণ রাস্তার খাবারের দাম তুলনামূলক কম। তার চেয়েও বড় বিষয় স্ট্রিট ফুডের আশপাশের পরিবেশ। পরিচ্ছন্ন খাবারের কারণে এখানে খাবার খেতে বেশ আগ্রহ দেখান সব পেশার মানুষ। এখানে আমি নিয়মিত খেতে আসি। খাবারের মান যেমন ভালো, তেমনি এর পরিচ্ছন্ন পরিবেশ। এই বিষয়ে এখানকার দোকানিরা খুব সচেতন। সারাদিনের কাজের ক্লান্তি শেষে সহকর্মীদের সাথে এখানে বসে সময় কাটাতে ভালো লাগে, কারণ এর পরিষ্কার পরিবেশের জন্য। তাছাড়া অল্প দামে ঐতিহ্যবাহী খাবারও পাওয়া যায়। বিহারের লিট্টি চোখা, মুম্বাইয়ের বড়া পাও, লখনৌর আলু টিক্কা ও দই ভাল্লে, কলকাতার কাঠি রোল, বাঙালির ফুচকা, পাঞ্জাবের ছোলে ভাটুরে, কি নেই এখানে। আমি খেতে পছন্দ করি। বাস ছেড়ে দিচ্ছে তাও আমি এখানে বসে আছি, কারণ মারগাঁও এলাকায় স্ট্রিট ফুডগুলো গোয়ার অনেক ঐতিহ্যবাহী খাবার অল্প খরচে পাওয়া যায়। আমি থাকি মহারাষ্ট্রে। গোয়াতে প্রথমবার এসেছি বড় বোনের সাথে দেখা করতে। ও বলল এখানে অন্যান্য রাজ্যের খাবার পাওয়া যায়, তবে ঝালটা একটু বেশি, কিন্তু স্বাদ অতুলনীয়। গোয়া শহরের নুভেম এবং মারগাঁও অঞ্চলের এই স্ট্রিট ফুডগুলোর মুখরোচক খাবারের চেয়েও বড় সৌন্দর্য এখানকার আশপাশের পরিচ্ছন্ন পরিবেশ, যেটি কিনা যে কাউকে মুগ্ধ করে তুলবে এবং খাবারের সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলে। আমি এখন যে খাবারটি নিয়ে বসে আছি সেটির নাম হচ্ছে লা পরেট। এটির সাথে রয়েছে বেশ কিছু ঐতিহ্য, যা কিনা অনেকটা পর্তুগিজদের স্ট্রিট ফুড বা তাদের খাবারের সাথে অনেকটাই মিল রয়েছে। পর্যটন কেন্দ্র হওয়ায় গোয়ার খাবারের স্বাস্থ্যবিধি ও গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাজ্যে রেস্তোরাঁ ও ফুড স্ট্রিটগুলোতে কঠোর পরিচ্ছন্নতা, মান ও নিরাপত্তার নির্দেশিকা মেনে চলতে হয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত টিভি, গোয়া, ভারত।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।